আজ নিজের প্রতি ভীষণ গর্বিত গর্বিত অনুভব হচ্ছে। তুই? কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? হুম। আমার কথা শুনে আরমান ভাই চোখ মুখ শক্ত করে আমার দিকে এক কদম এগিয়ে বলল, তুই আমার ঘরে কি করছিস? এই কথায় কথায় এরকম আমার কাছে আসার বাহানা একদম খুঁজবেন না, বলে দিচ্ছি। আমার কথায় ভাইয়ার ভ্রু আরও বেশি কুঁচকে গেল। তুমি আমার অনেক ক্ষতি করেছো। আচ্ছা, কি ক্ষতি করেছিস শুনি? দাঁতে দাঁত চেপে কথাটা বলতে আমি আমার ঠোঁট গলার হাত দেখিয়ে বললাম, দেখো কত কত জায়গায় ক্ষত করেছো তুমি আমার। ভীষণ ব্যথা হচ্ছে আমার, আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে আজ পানিশমেন্ট পেতেই হবে। হোয়াট পানিশমেন্ট? তাও আবার আমি? হ্যাঁ তুমি। একটু দূরে গিয়ে দাঁড়াও। আরমান ভাইয়ের বুকে এক আঙ্গুল রেখে তাকে একটু দূরে সরিয়ে দিয়ে আমি উল্টো ঘুরে কাবাটের কাপড় এদিক ওদিক করা শুরু করলাম। কি করছিস কি তুই মিতু? আমার কাপড় চোপড় এইভাবে অগোছালো করছিস কেন? আমি ভাইয়ার কথা কান না দিয়ে কাপড় অগোছালো করতে ব্যস্ত হয়ে রইলাম। প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি একটা ফ্যাকাশে রঙের শার্ট হাতে ভাইয়ার দিকে ঘুরে দাঁড়ালাম। আজ এই শার্টটা পরেই তুমি ভার্সিটিতে যাবে, আমার পছন্দের রং। তুই কোন জাতের চোখ নিয়ে ঘোরাফেরা করিস? এটাও কারো পছন্দের রং কি করে হতে পারে? আমি কিচ্ছু জানি না, তুমি এটা পরবে মানে এটাই পরবে। ইম্পসিবল, আমি এটা পড়ছি না। সর আমার সামনে থেকে সর। আচ্ছা, কি করে না পারো আমিও দেখি, বলে কাবাটের লকে লেগে থাকা চাবিটা ঘুরিয়ে কাবাটটা লক করে চাবি খুলে হাতে নিয়ে আরমান ভাইয়ার সামনে থেকে সরে এলাম। এবার আপনি কি পরবেন? এই শার্ট ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। মিতু, খুব বাড়াবাড়ি করছিস, চাবি দে আমাকে। না, দেব না। মিতু স্টপ দেয়ার, চাবি আমায় দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। যা হর হোক, আমি চাবি দেব না মানে দেব না। আরমান ভাই আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো টেবিলের আড়ালে যাচ্ছি তো কখনো বিছানার আড়ালে। আমি জানি এ ঘরে থাকলে আমায় ধরা পড়তেই হবে, তাই আমি সুযোগ বুঝে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই পেছনে কেউ আমার হাতে হ্যাঁচকা টানে সোজা পাশের দেয়ালে চেপে ধরলো। হঠাৎ এমন হয় আমি ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আপনা থেকে চোখ দুটো বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে পিটপিট করে চোখ খুলতেই দেখি আমি আরমান ভাইয়ের কবলে পড়েছি। আরমান ভাই দু হাত এক পাশে দেয়ালে চেপে ধরে আমার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। বুঝলাম এবার আর রক্ষে নেই আমার। বলেছিলাম দাঁড়াতে না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সরি। তোর সরি দিয়ে আমি কি করব? বলে আমার হাত থেকে চাবিটা নিয়ে নিল। তোকে আমি পরে দেখে নেব। কথা বলে আরমান ভাই আমাকে ছেড়ে কাবাটের দিকে যেতে লাগলো। তখনই রুমের ভিতরে দরজা খুলে কাউকে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। দরজা খুলে বড় মা ঘরের ভিতরে আসতেই দরজার সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি রে মিতু, তুই এখানে কি করছিস? বড় মার প্রশ্নের উত্তর কি দিব ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগলাম। আসলে বড় মা, আমি আরমান ভাইকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ওহ, ডাকা হয়ে গেছে, এবার যা এখান থেকে। আর শোন, আরমানকে খেতে ডাকার জন্য আমি আছি, তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড় মা। মাথা নিচু করে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটবেলা একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করেছি আমি, কেন জানি বড় মা সব সময় আমায় এড়িয়ে চলে, বেশি কথাই বলে না। আর যদিও এক আধটু কথা, তাও সব সময় খিসখিস করে। দূর, এসব কথা আমি কেন ভাবছি? বড় মার স্বভাবই তো খিসখিস করার, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে আরমান ভাইকে নিয়ে। ভাইয়া আজকেও ভার্সিটিতে টিপটিপ হয়ে যাবে, আর ভার্সিটির মেয়েরা চকলেটের মতো চিবিয়ে চিবিয়ে খাবে। তোর অসহ্য। ভার্সিটির জন্য রেডি হয়ে বসার ঘরে আসতেই আমার চোখ ছানা বড়া। এ কি দেখছি আমি? এই যে ভাইয়া আমার দেওয়া শার্টটাই পরে আছে। এই মুহূর্তে আমার লুঙ্গি ডান্স দেওয়া উচিত, এটা ভেবে যে উনি আমার পছন্দের শার্টটা পরেছেন। সেটা যতই খারাপ হোক না কেন, কিন্তু এই মুহূর্তে আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বেছে বেছে এই ফ্যাকাশে রঙের শার্টটা বের করেছিলাম যাতে ভাইয়াকে প্রতিদিনের মতো হ্যান্ডসাম না দেখায়, কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রঙটা এমনভাবে খাপ খেয়েছে যেন কোনো ফিল্মের হিরো। দূর দূর বাবা, সব মেহনত পানি হয়ে গেল। রাগে গসগস করতে করতে খেতে বসলাম, কিন্তু খাবার গলা দিয়ে কিছুতেই নামলো না। বারবার ভাইয়ের দিকে চোখ যাচ্ছে, আর তার